হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকে এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট টপিক কভার করতে যাচ্ছি। যেই টপিকটা আমরা আজকে এডিটোরিয়াল এক্সপ্লেইনের আন্ডারে দেখব। টাইটেল কি? দি ট্রান্সজেন্ডার পারসন অ্যামেন্ডমেন্ট বিল। তো এই যে বিলটা নিয়ে এসছে, এটা কিন্তু একটা অ্যামেন্ডমেন্ট। এর অরিজিনাল তো আমরা নিশ্চয়ই কোনো বিল ছিল। সেটা কি? সেটাও দেখব। এটা কোথায় ইউপিএসসিতে হেল্প করবে সেটাও দেখব। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এর রিলেটেড আরও কি ইম্পর্টেন্ট ফ্যাক্টস আছে, ডেটা ফ্যাক্টস আছে যেগুলো আমাদেরকে ইউপিএসসি মেন্সে খুব হেল্প করবে, আমরা সেগুলো দেখব। সেগুলো দেখার আগে চলুন আমি আপনাদেরকে ব্রিফলি একটা জিনিস দেখিয়ে দিই। এটা হলো রাইস আইএএস একটা জিএস স্কলারশিপ টেস্ট কন্ডাক্ট করাচ্ছে অন 12th অফ এপ্রিল 2026। এখানটায় আপনাদের রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিটলি ফ্রি। আর এক্সামিনেশন কিন্তু আপনাদের কনভিনিয়েন্স অনুযায়ী অফলাইন বা অনলাইন মোডে হবে, যেখানটায় আপনারা কমফোর্টেবল থাকবেন। আর যদি এক্সাম প্যাটার্ন বলি, সেটা ইউপিএসসির ফার্স্ট পেপার যেটা থাকে প্রিলিমসের, পুরো ওই প্যাটার্নেই পেপারটা বানানো। এইখানটার একটা সবথেকে ভালো একটা সুযোগ হলো এই এক্সামিনেশন থেকে, যে আপনারা আপ টু 100% স্কলারশিপ পেয়ে যাবেন এই টেস্টের মাধ্যম দিয়ে ফর 10 মান্থস জিএস প্রি কাম মেন কোর্সের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ 2 ইয়ার্স জিএস প্রি কাম মেন্স কোর্সের জন্য। যেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার র্যাঙ্ক আর আপনি কত নাম্বার পাচ্ছেন। আর এটা দুটোই উইকেন্ড অ্যাজ ওয়েল অ্যাজ উইকডেজ ব্যাচের জন্য হবে। অ্যাট লাস্ট যদি আপনাদের আরও কিছু কোয়ারিজ থাকে, সেগুলো কিন্তু আপনারা রাইস আইএস যে ওয়েবসাইট আছে সেখানটায় গিয়ে লগ ইন করে সেই কোয়ারিজগুলোকে, সেই সেলফ ডাউটগুলোকে ক্লিয়ার করতে পারেন। বা যদি মনে হয় ফোন করে কথা বললে ভালো হয়, তবে দি গিভেন নাম্বারে ফোন করেও আপনারা আপনাদের কোয়ারিজগুলোকে ক্লিয়ার করতে পারবেন। অ্যান্ড অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আপনারা যদি ভাবেন যে না আমরা ডাইরেক্টলি রেজিস্টার করব, সেই অপরচুনিটিও কিন্তু আপনাদের স্ক্রিনে আছে, যে কিউআর কোডটাকে স্ক্যান করলে আপনারা ডাইরেক্টলি এই স্কলারশিপ টেস্টের জন্য রেজিস্টার করতে পারবেন। তো উইথ দিস চলুন আমরা এবার আমাদের মেইন টপিকে আবার ফেরত আসি, যেটা হলো এই বিলটা। এই বিলটার যে পড়তে হতো ওই আর্টিকেলটা, সেটা আপনারা অলরেডি জেনে গেছিলেন ফ্রম হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপারে। আর সেই রিলেটেড কন্টেন্ট ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাও আপনারা বাই আফটারনুন পেয়ে গেছেন। এবার চলুন এর উপরে একটু ডিটেল ডিসকাশন করে নিই, যাতে আরও বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়। তো ডিসকাশনে ডাইভ ইন করার আগে এটা জেনে নেওয়া দরকার যে কী ব্যাপারে পড়ছি, কোথায় হেল্প করবে যেটা পড়ছি। তো এটা আমাদেরকে ইউপিএসসি জিএস পেপার 2 সোশ্যাল জাস্টিসে এই টপিকটা আমাদেরকে হেল্প করবে। আর এই টপিকের আন্ডারে যে আন্ডারলাইন থিম ভালনারেবল সেকশন, সেটাখানটার থেকে তো ইউপিএসসি ম্যাক্সিমাম টাইম আয়ে দিনই কিন্তু এভরি ইয়ার প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে। তার জন্য এই একটা কিন্তু এই আর্টিকেলটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে, তবে এরকম আর্টিকেল থেকে যদি প্রশ্ন আসে, সেটা কিরকম মডেল প্রশ্ন কিরকম হবে চলুন সেটাও দেখে নিই। প্রশ্নটা বলছে দি ট্রান্সজেন্ডার পারসনস অ্যামেন্ডমেন্ট বিল 2026 attempts administrative clarity but risk is deepening structural inequality, ক্রিটিক্যালি অ্যানালাইজ। তো এই যে টেল ওয়ার্ডটা আছে, এই টেল ওয়ার্ডটা নিয়েই আজকে আমাদের আর্টিকেলটা, যেখানটা আপনারা এই বিলটার ব্যাপারে, অ্যামেন্ডমেন্ট বিলটার ব্যাপারে, আর তার সাথে সেটা কি করতে চেয়েছে আর কোন জায়গাটা এখনো মিস করে গেছে, সেটা চলুন দেখে নিই। তো সবার প্রথমে আমরা একটা ফেয়ার ইন্ট্রোডাকশন নিয়ে নিই। এই ইন্ট্রোডাকশনে আমরা দেখব যে এই বিলটা যেরকম আর্টিকেল বলছে একটা অ্যামেন্ডমেন্ট বিল, তবে বিলটা নিশ্চয়ই আগে এসছে। তো আগে এসছে, এটা কবে এসছে? এটা 2019-এ এসছে। যেখানটায় দি অ্যামেন্ডমেন্ট বিল ইজ ট্রাইং টু মডিফাই 2019 অ্যাক্ট which is governing the transgender rights। এবার অ্যামেন্ডমেন্ট যখন এসছে, নিশ্চয়ই কোনো লাকিউনাস ছিল 2019-এ, সেইগুলোকে ক্লিয়ার করতে। তো সেইগুলোকে ক্লিয়ার করার জন্য গভর্নমেন্ট বলছে যে এই অ্যামেন্ডমেন্টটা যেটা এসছে, ইট ইজ ট্রাইং টু ইমপ্রুভ দি ক্ল্যারিটিক্যাল অ্যাসপেক্ট অফ দি অ্যাক্ট অ্যাজ ওয়েল অ্যাজ দি ইমপ্লিমেন্টেশন অ্যাসপেক্ট অফ দি অ্যাক্ট। তার মানে যদি ক্ল্যারিফিকেশনসে কোনো প্রবলেম থাকতো, এই অ্যামেন্ডমেন্টটা সেটাকেও অ্যাড্রেস করছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম তার ইমপ্লিমেন্টেশন গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করছিল, সেটাও কিন্তু এই অ্যামেন্ডমেন্ট বিলটা, সরি অ্যাক্ট তো না, অ্যামেন্ডমেন্ট বিলটা এটাকে অ্যাড্রেস করছে। কিন্তু এখানটায় ক্রিটিক্সরা কিন্তু একটা অন্য জিনিসই আর্গিউ করছে। এটা বলছে
এটা আর্গিউ করা হচ্ছে যে এইখানটায় কোথাও না কোথাও রাইটগুলোকে, যে রাইটগুলো 2019-এ দেওয়া হয়েছিল সেগুলোকে আরও রেস্ট্রিক্ট করে দেওয়া হচ্ছে, আরও বদ্ধতা করে দেওয়া হচ্ছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম যে একটা কনসেপচুয়াল ক্ল্যারিটি ছিল আগে যেটুকুও, সেখানটায় আরও কনফিউশন ক্রিয়েট করা হচ্ছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আগে যে স্ট্রাকচারাল প্রবলেমস বা ইস্যুসগুলো ছিল সেগুলো তো অ্যাড্রেস হয়নি। তার মানে ক্রিটিক্সরা এটা বলছে যে আগের যে স্ট্রাকচারাল প্রবলেমসগুলো ছিল সেগুলো তো অ্যাড্রেস হয়নি, রাদার দেন যেইটুকু আগে ক্ল্যারিটি ছিল সেইটুকুকেও আরও কনফিউশনে বদলে আর নেগেটিভ কনোটেশনে, আগে যেই একটু কোথাও না কোথাও পজিটিভে যেই রাইটসগুলো দেওয়া হচ্ছিল সেই রাইটসগুলোকেও রেস্ট্রিক্ট করে দেওয়া হচ্ছে। তো রাইটসগুলোকে যখন রেস্ট্রিক্ট করছে, তো চলুন একটাকে আমরা প্রপারলি দেখে নিই। তো একটাকে প্রপারলি দেখার আগে আমরা দেখব যে এই যে ইভলিউশন অফ ট্রান্সজেন্ডার রাইট, এটা কি 2019 থেকেই শুরু নাকি তার আগেও? তার আগেও ছিল। আমরা দেখি 2014-তে নালসা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে একটা জাজমেন্ট ছিল, সেখানটায় ইট ওয়াজ দি ফ্ল্যাগ বিয়ারার, বা এরকমও বলা হতে পারে যে ফার্স্ট ইনস্ট্যান্স যেখানটায় ইন্ডিয়াতে থার্ড জেন্ডার বলে কিছু কাউকে রেকগনাইজ করা হলো। যেখানটায় বলা হচ্ছিল 2014-র আগে আমরা অনেক আগেই অ্যানিমাল রাইটস নিয়ে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে দিয়েছে, কিন্তু এখনও এই 2014-র আগে থার্ড জেন্ডার নিয়ে কিন্তু কোনো তার রেকগনিশন ছিল না। তো সেটাকে কোথাও না কোথাও সুপ্রিম কোর্ট এই এই রেকগনিশনটাকে থ্রু দিস নালসা জাজমেন্ট ভার্সেস ইউনিয়ন, নালসা জাজমেন্টের মাধ্যম দিয়ে এস্টাবলিশ করেছিল, নালসা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম সুপ্রিম কোর্ট এটা আফার্ম করেছিল যে the transgender person has right to self identification, যে তাদের কাছে এই অধিকার আছে যে তারা বলবে দ্যাট দে বিলং ফ্রম দিস সেকশন অফ দি সোসাইটি। আর তার সাথে একটা ব্রডার অ্যাসপেক্টে কোথাও না কোথাও সুপ্রিম কোর্ট একটা ব্রডার লিঙ্ক টেনে দিয়েছিল বিটুইন আর্টিকেল 14, 15, 19 অ্যান্ড 21। আর্টিকেল 14 যেরকম আমরা জানি যে রাইট টু ইকুয়ালিটির একদম বেস পিলার, তার সাথে 14 যেখানটায় এমপ্লয়মেন্ট না হলেও ইনইকুয়ালিটিকে প্র্যাকটিস করতে মানা করা হচ্ছে, তার সাথে 16-এর কিছু পিঞ্চ, কেন কি আমরা দেখতে পারি পরে রিজার্ভেশন, অ্যাফার্মেটিভ রিজার্ভেশন দেওয়ার কথা বলা হয়, কিন্তু প্রপারলি 19 কেন কি ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, আবার যে আমি যেটা ফিল করছি সেটাকে বলা। অ্যান্ড এট দি সেম পয়েন্ট অফ টাইম আর্টিকেল 21 কেন কি রাইট টু লাইফ একটা ব্রডার অ্যাসপেক্টে। আমরা সেকেন্ড এই জাজমেন্টের পোস্ট এফেক্টে দেখতে পারি 2019-এ একটা বিল আসে, যেটা কি অ্যাক্ট হিসাবে 2019-এই ট্রান্সজেন্ডার পার্সন অ্যাক্ট বলে স্বীকৃতি পায়, যেটার কোথাও না কোথাও একটা ব্রড ডেফিনেশন নিয়ে এসেছিল বিটুইন ট্রান্স, ইন্টারসেক্স, জেন্ডার কিউর, সোশিও কালচারাল, এই আইডেন্টিটিস, এই সবগুলো যে প্যারামিটার্স, এই সবগুলো প্যারামিটার্সকে এক জায়গায় নিয়ে এসে কোথাও না কোথাও একটা ব্রডার ডেফিনেশন ড্র করার চেষ্টা করেছিল। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এই এই ভালনারেবল সেকশনদের এগেনস্টে যে ডিসক্রিমিনেটিসগুলো হচ্ছিল সেটাকেও কোথাও না কোথাও সে বন্ধ করার কথা বলেছিল, আর তার এগেনস্টে স্ট্রিক্ট পানিশমেন্টও নিয়ে আসার কথা বলেছিল। এবার যখন পানিশমেন্ট নিয়ে আসার কথা বলা হচ্ছে, তার মানে কি এটা কোথাও না কোথাও আবার আমাদের ওয়েলফেয়ার মেজার্স হিসাবে দেখব। আর যদি ওয়েলফেয়ার মেজার্স হিসাবে হয় তার জন্য কোনো একটা ইনস্টিটিউট থাকা উচিত বা কাউন্সিল থাকা উচিত। তো সেরকমই এই একটা ন্যাশনাল কাউন্সিল ফর ট্রান্সজেন্ডার পার্সন এস্টাবলিশ করেছিল। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম পিনাল কোডসও নিয়ে এসেছিল, পিনাল পেনাল্টিসও নিয়ে এসেছিল, যদি যেরকম বলছিলাম ডিসক্রিমিনেশন যদি হয়, তাদের এগেনস্টে কোনো পার্সন যদি ডিসক্রিমিনেশন করে পার্সন টু পার্সন, তবে তার এগেনস্টে এইসবের এই চার্জেসগুলো নিয়ে এসেছিল। কিন্তু 2019-এর কিছু লিমিটেশনস ছিল, যেই লিমিটেশনসের জন্যই অ্যামেন্ডমেন্টটা 2026-এ নিয়ে আসতে হলো। তো সেই লিমিটেশনস কি ছিল, যে দো এটার ব্যাকগ্রাউন্ডের লতে তো খুব স্ট্রং দেখাচ্ছিল, কিন্তু এর কোথাও না কোথাও উইক ইমপ্লিমেন্টেশন ছিল। ইমপ্লিমেন্টেশন মেকানিজমটা কোথাও না কোথাও ওয়েক ছিল। কেন ওয়েক ছিল পরের দিকে দেখব। সেকেন্ডে আমরা দেখব এই যে যাদেরকে নিয়ে ডিল করছি, ভালনারেবল সেকশন যাদেরকে নিয়ে ডিল করছি, তাদের আমাদের কাছে কোনো ভিজিবল ডেটা ছিল না। তো যাদেরকে অ্যাড্রেস করবে এই একটা, তাদের ব্যাপারে যদি আমাদের কাছে কংক্রিট এভিডেন্স না থাকে যে এরা কত সংখ্যায় আছে, কিভাবে আছে, আর কতটা নিচু স্তরে আছে বা কতটা ভালনারেবল পজিশনে আছে, তার জন্য প্রপার ইমপ্লিমেন্টেশন আবার হচ্ছিল না। আর দি সেম পয়েন্ট অফ টাইম অন আ বিগার গ্রাউন্ড, এখানটায় কোথাও না কোথাও সেক্স ভার্সেস জেন্ডার আইডেন্টিটির ব্যাপারে এখনো ক্লিয়ার কিন্তু একটা পিকচার দিচ্ছিল না।
যেখানটায় বলে রাখা খুব দরকার, সেক্স কিন্তু কোথাও না কোথাও বাই বার্থ আমাদেরকে অ্যাসাইন করা হয়, বায়োলজিক্যাল। এটা কিন্তু মোনোটোনাস, মানে বাই ডুয়াল থাকে, আইদার মেল অর ফিমেল। এর বাইরে কিন্তু অন্য কোনো সেক্স হয় না। whereas জেন্ডার যদি বলি, জেন্ডার কিন্তু আমাদের সাইকোলজিক্যাল, যেখানটায় আমি কিরকম ফিল করছি সেইটা, ইন স্পাইট অফ দি ফ্যাক্ট যে আমার সেক্স কি, আমি কিরকম করে নিজেকে ফিল করছি সেটা হবে জেন্ডার। তো এই দুটোর মাঝখানে কোথাও না কোথাও ক্ল্যারিটি কিন্তু এই অ্যাক্টটা দিচ্ছিল না, যার জন্যই এই অ্যামেন্ডমেন্ট বিলটা নিয়ে আসা হলো। তো যদি অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আসা হলো, তবে এই বিলটার কিছু চলুন আমরা সিগনিফিকেন্স দেখে নিই, সিগনিফিকেন্স বা কি প্রভিশনস দেখে নিই। সিগনিফিকেন্স তো পরে দেখবো, কি প্রভিশনস দেখে নিই। তো প্রথম প্রভিশনসটাই হলো যে, যেই আগে একটা ব্রডার ডেফিনেশনাল অ্যাসপেক্ট নিয়েছিল আগের একটা, এই বিলটা কোথাও না কোথাও ডেফিনেশনটাকে ন্যারো করেছে, লিমিটেড করেছে টু স্পেসিফিক আইডেন্টিটিস, আর তার সাথে স্পেশালি ইন্টারসেক্স পার্সনসগুলোকে, সেখানটায় এই রকমের ডেফিনেশনাল অ্যাসপেক্টটাকে কোথাও না কোথাও এই বিলটা অ্যাড্রেস করেছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এই বিলের আরেকটা পার্ট ছিল, যেটা আগে সেলফ আইডেন্টিটি একটা দেওয়া হয়েছিল আমরা অ্যাক্টের মাধ্যম দিয়ে, কেন কি সুপ্রিম কোর্টের আর্টিকেল 19 থেকে ট্রেনে যাই, জাজমেন্টের আর্টিকেল 19, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আর্টিকেল 21 থেকে, আর সুপ্রিম কোর্টের আইডিয়া থেকে যে একটা সেলফ আইডি কার্ড যে দেওয়া হচ্ছিল আইডেন্টিফিকেশন, কোথাও সেটাকেও রিমুভ করা হয়েছে ফর অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য। তাতে কি হয়েছে, এই যে সেলফ পারসিভড সার্টিফিকেশনটা, যে জেন্ডার সার্টিফিকেশনটা, সেটা কোথাও না কোথাও স্টপ করা হয়েছে। এবার সেটার কি ইমপ্লিকেশন সেটা তো আমরা পরে দেখবো, কিন্তু এইটা কোথাও না কোথাও একটা কি প্রভিশন, কেন কি এতে আবার ডেটাটা পেতে সুবিধা হবে। কেন কি ডেটা পেতে কেন সুবিধা হবে আমরা নেক্সট পয়েন্টেই বুঝতে পারবো। আগে যেটা ডিএম দ্বারা চালিত থাকতো এই রকমের সার্টিফিকেশনটা, যেটা এখন চিফ মেডিকেল অফিসার বা মেডিকেল বোর্ডের সার্টিফিকেশন আন্ডারেই হবে, যেটা ওভারঅল গভর্নেন্স ডিএম করবে। তো এই রকমের সার্টিফিকেশন যদি মেডিকেল বোর্ড বা আন্ডার দি গাইডেন্স অফ চিফ মেডিকেল অফিসার যদি হয়, তবে আমরা এখানটায় দেখতে পারবো যে ভুল জিনিস তো হবে না। তার মানে সেলফ সার্টিফিকেশনে এরকম যদি ম্যাল প্র্যাকটিসেসগুলো বেরিয়ে যাচ্ছিল, এখন এই সেলফ সার্টিফিকেশনটাকে বন্ধ করে কোথাও না কোথাও আমরা এটা দেখতে পাচ্ছি যে যারা জেনুইন কেস সেগুলোই অ্যাড্রেস হবে থ্রু দ্যাট বোর্ড। আর উপরে তো ডিএম বসেই আছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আর তার সাথে এখানটায় কিছু স্ট্রিক্ট পানিশমেন্টসও নিয়ে আসা হয়েছে, যে স্ট্রিক্ট পানিশমেন্টটা এই জিনিসটা বলছে যে যদি এরকম কোনো ক্রাইম করছেন বা আপনি কোনো ডিসক্রিমিনেশন করছেন, তবে রিগারাস ইমপ্রিজনমেন্ট কিন্তু 5 to 14 ইয়ার্স থাকছে, তার সাথে ফাইন্সও কিন্তু থাকছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এটা কোথাও না কোথাও যে এক্সপ্লয়টেশন এগেনস্ট দি চিলড্রেন, সেটাকেও ট্রান্সজেন্ডার প্রেজেন্টেশনে সেটাকেও সার্ভিটিউড আর বেগিং, যেটাকে বারবার প্রমোট করা হচ্ছিল এটার মাধ্যম দিয়ে, সেটাকেও স্টপ করার কথা বলা হচ্ছে, যে এই রকমের প্র্যাকটিসেস যদি কেউ ইনডাইরেক্টলি প্রিচও করে, তাদেরকে রিগারাস ইমপ্রিজনমেন্ট প্লাস ফাইন তো ফেস করতেই হবে। অ্যান্ড অ্যাট লাস্ট আবার অন আ বিগার নোট, যে ডেটা প্রবলেমটা হচ্ছিল, সেই ডেটা প্রবলেমটাকেই ম্যান্ডেটারি রিপোর্টিংটা কোথাও না কোথাও আবার একটা অ্যাড্রেস করছে, যেখানটায় বলছে অল হসপিটালস, যেই হসপিটালসে এই ট্রান্সজেন্ডার রিলেটেড সার্জারিসগুলো হবে, সেই হসপিটালসে যেন তাদের রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বা কনসার্ন অথরিটিসকে যেন সেটা জানায়, যাতে তার একটা প্রপার ডেটা আমাদের কাছে থাকুক। কিন্তু এই প্রভিশনে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, যে প্রথম দিকে যে কাউন্সিলটা, ন্যাশনাল কাউন্সিল ফর ট্রান্সজেন্ডার পার্সন, যেটা এস্টাবলিশ করা হয়েছিল অ্যান্ড স্টেট ওয়েলফেয়ার বোর্ড, সেটার কিন্তু স্ট্রাকচার আর নেম নিয়ে কোনো চেঞ্জেস নিয়ে আসা হয়নি। এবার কেন কি আমরা ইমপ্লিমেন্টেশন প্রবলেমস দেখছিলাম, তো ইট ওয়াজ ওয়েল এক্সপেক্টেড যে এই স্ট্রাকচারসে কিছু চেঞ্জেস আসবে, যাতে তার ইমপ্লিমেন্টেশন আরও বেটার হয়। কিন্তু কি প্রভিশনসে আমরা এটাও দেখেছি যে এটার কোনো চেঞ্জেস এর মধ্যে নিয়ে আসা হয়নি। So that was all what were the key elements of the amendment bill. এবার এই অ্যামেন্ডমেন্ট বিলের কি এলিমেন্টসগুলোর কি পজিটিভস আর কি নেগেটিভস পার্ট, চলুন এটা সবার আগে দেখে নিই। তো সবার আগে যদি এই সিগনিফিকেন্স বা পজিটিভ পার্টটা দেখি, দি ফার্স্ট পয়েন্ট উই উড সি ইজ কোথাও না কোথাও একটা স্ট্রিক্ট প্রহিবিশন করে দিচ্ছে ফ্রম ফোর্স বেগিং অ্যান্ড ট্রাফিকিং এর এগেনস্টে। যে কেন কি আমরা দেখছিলাম যে
এই রকমের স্ট্রিক্ট পেনাল্টিজ নিয়ে আসা হচ্ছে বলে আমরা জানবো যে এর জন্য কোথাও না কোথাও একটা ডেটারেন্স তো নিশ্চয়ই ক্রিয়েট হবে। এবার যখন ডেটারেন্স ক্রিয়েট হবে তখন তার সাথে আমরা আরেকটা জিনিসও দেখব, এটা কোথাও না কোথাও আমাদের ডেটা কালেকশনকেও হেল্প করবে। যেরকম আমরা প্রথমে বলছিলাম যে আমাদের কাছে প্রপার ডেটা নেই, যাদেরকে আমরা অ্যাড্রেস করব তাদেরকে অ্যাড্রেস করার জন্য যদি ডেটা আমাদের কাছে না থাকে তবে কি করে অ্যাড্রেস করব, কি করে তাদের প্রবলেমসগুলো জানবো। তো আবার স্ট্রিক্ট ম্যান্ডেটরি রিপোর্টিংয়ের জন্য আমরা ডেটাটা পাবো। আবার ডেটাটা পেলে আমরা একদম মাইক্রো লেভেলে গিয়ে তাদের কি প্রবলেমসগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করতে পারবো। আর কোথাও না কোথাও এইটা অন আ বিগার পিকচার আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কনস্টিটিউশনস আছে, কনস্টিটিউশনের যে কি আর্টিকেলস আছে, আর্টিকেল 14, 15 অ্যান্ড 21, তার সাথে কোথাও না কোথাও এটা আবার অ্যালাইন হয়ে যাচ্ছে আর্টিকেলটা। তো যদি অ্যালাইন হয়ে যায় তবে আমাদের কাছে আবার একটা প্রবলেম হতে পারে যে যদি অ্যালাইন হচ্ছে 21 এর সাথে তবে আবার সেলফ যে ডিটারমিনেশন ছিল, সার্টিফিকেশন যা ছিল সেটাকে কেন বন্ধ করা হলো? তো সেটাকে কেন বন্ধ করা হলো চলুন সেটা আমরা ক্রিটিক্যাল ইস্যুসে দেখে নিই। যেখানে ক্রিটিক্সরা বলছে যে এই রকমের অ্যামেন্ডমেন্টস দিয়ে কি প্রবলেম হতে যাচ্ছে। সেই প্রবলেমটার প্রথম যে পার্টটা সেটা দেখব যে আমরা দেখছিলাম যে আগের অ্যামেন্ডমেন্ট বিলে এই সেক্স আর জেন্ডার মাঝখানে যে ক্ল্যারিফিকেশন সেটা যে ক্লিয়ার নেই, সেটা কিন্তু এখনো কোথাও না কোথাও ক্লিয়ার নেই। কেন কি এক জায়গায় আমরা দেখছি যেটা ইন্টারসেক্স নিয়ে ডিল করছে অ্যামেন্ডমেন্টটা, যেটা কি বায়োলজিক্যাল, whereas অ্যাক্টের নাম হলো ট্রান্সজেন্ডার, যেটা কোথাও না কোথাও আইডেন্টিটি। এবার আইডেন্টিটি হলে আবার সেলফ সার্টিফিকেশনের জন্য আবার একটা প্রবলেম আসছে। কেন কি এইটা মেডিকেল বোর্ড কি করে ডিসাইড করবে যে কে কোন দিক দিয়ে অ্যালাইন করছে? আমাদের কাছে সেই রকমের ইনফ্রাস্ট্রাকচার নেই, বা সেখানটা তো এরকম কোথাও না কোথাও মিস হ্যাপেন হতেই পারে যে ভুল ইমপ্লিমেন্টেশন হবে। তো সেটা কোথাও না কোথাও আবার যে দি ভেরি এসেন্স অফ দি কনস্টিটিউশন আর্টিকেল 21 সেটাকে ডিফাই করছে। সেকেন্ড, এইটা ক্লিয়ারেন্স নিয়ে আসার জায়গায় কনফিউশনটাকে আরো বাড়িয়ে তুলছে ইন অ্যাসপেক্ট অফ লিগ্যাল অ্যান্ড পলিসি মেজার্স। কি করে? আমি আবার বললাম প্রথমে যখন সেলফ সার্টিফিকেশন ছিল, এখন কোনো একটা এক্স পার্সন যদি গিয়ে বলে আই অ্যালাইন টু দ্যাট সেকশন অফ সোসাইটি, আর যদি মেডিকেল বোর্ড বলে না, তবে কার কথা মানা হবে? তবে তো আবার সেই প্রবলেমটা হয়ে যাচ্ছে সেক্স ভার্সেস জেন্ডার। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম কনফিউশনটাকে আরও রিএফর্ম কেন করছে? কেন কি ক্লিয়ারিটি করানো হয়নি। সেকেন্ড, ওখান থেকেই ডিরাইভ হচ্ছে ইরোশন অফ সেলফ ডিটারমিনেশন। কেন কি আমরা বলছিলাম যে দি ভেরি এসেন্স অফ আর্টিকেল 21 ইজ রাইট টু প্রাইভেসি, আর এটা কোথাও না কোথাও ভাইলেট করছে সেই প্রাইভেসিটাকে। কিরকম করে? এটা কোথাও না কোথাও একটা মেডিকেল গেট কিপিং রেখে দিচ্ছে, যেখানটায় এই মেডিকেল গেট কিপিং এর মাধ্যম দিয়ে অনেক রকমের প্রশ্ন করা হবে, যে প্রশ্নতে সেই সেকশনের সোসাইটি সেই পার্সনটা কমফোর্টেবল নাও থাকতে পারে। আর এইটা দি কোথাও না কোথাও অরিজিনাল আইডিয়া অফ নালসা জাজমেন্টের যেটা সেলফ আইডেন্টিফিকেশন ছিল সেটাকে ডিফাই করে দিচ্ছে অ্যামেন্ডমেন্টটা। আমরা যদি থার্ড পয়েন্টে ডাইভ ইন করি, উই উড সি এইটার একটা ব্রডার অ্যাসপেক্ট যে এইটা ইন্টারসেক্স রাইটটাকে নেগলেক্ট করছে। যেরকম আমরা তো এখানটায় খালি আইডেন্টিফিকেশনের পার্টটা দেখছি, এইটার মধ্যে তার যদি আরেকটু ডিপার যাই, উই উড সি জেনেটিক কাউন্সিলিং তো ম্যান্ডেট ছিল, যে এটা কিরকম করে হলো? কেন কি প্রপার ডেটা না থাকলে আবার আমাদের কাছে প্রপার কনক্লুসিভ এভিডেন্স বেরোবে না যে কি করে স্ট্রাকচারাল প্রবলেমগুলোকে অ্যাড্রেস করব। আর তার সাথে অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম যখন আমরা বলছি যে মাইনার্সদেরকে আমরা অ্যাড্রেস করব এই রকমের ফোর্সফুল বেগিংয়ের তার থেকে বাঁচিয়ে আসার জন্য, কিন্তু কোথাও না কোথাও তাদের রিহ্যাবিলিটেশনের জন্য কোনো প্রোগ্রাম নিয়ে আসা হয়নি এখানটায়। তাদের যাতে মাইনার্সরা যাতে এই রকমের ভিশিয়াস সাইকেলে বারবার না ঢুকে যায়, তাদেরকে এখান থেকে বেরিয়ে নিয়ে এসে মেন স্ট্রিমে যাতে রিহ্যাবিলিটেট করা যায় সেরকম কোনো স্টেপ নেওয়া হয়নি। অ্যান্ড অ্যাট ফোর্থ আমরা যদি দেখি এটা কোথাও না কোথাও এক্সপ্লয়টেটিভ স্ট্রাকচারটাকে ইগনোর করে দিল, আর কলোনিয়াল মাইন্ডসেটটাকে রিএফর্ম করলো। কিভাবে? এটা আবার যেই আউটসাইডার অ্যাপ্রোচটাকে সেটাকেই মাথায় রাখলো, যে যারা যারা এই সেকশনে আসবে তাদেরকে আমরা কি করে অ্যাড্রেস করব। কিন্তু এর ভেতরে যারা অরিজিনালি যারা আগের থেকে আছে ইন্টারনাল, তাদেরকে তো এটা অ্যাড্রেস করছে না। যেরকম ফর এক্সাম্পল আমি যদি হিজড়াদের কথা বলি, হিজড়া ঘরানা সিস্টেম, যেখানটায় ফোর্সফুলি এরকম ভালনারেবল সেকশনের লোকেদেরকে পার্সনসদেরকে রেখা হয় যাতে সেই ঘরানাদের ইনকাম হয়। অ্যাট
ফিফথ পয়েন্ট উই উড সি যে অন এগেন আ ব্রডার সেন্স এটার কিন্তু এক্সপ্লয়টেটিভ নেচারটা সেটা কোথাও না কোথাও ইন্টারসেকশনালিটি অ্যাপ্রোচের সাথে দিচ্ছে না। কেন কি আমরা ভালনারেবল সেকশনের এই পার্সনদেরকে আমরা আইসোলেশনে দেখছি, কিন্তু ইন রিয়ালিটি এরা তো নিশ্চয়ই কোনো কাস্টের হবে, এরা নিশ্চয়ই কোনো সেক্সের হবে, এরা নিশ্চয়ই তাদের কোনো ডিসেবিলিটি থাকবে, এরা নিশ্চয়ই কোনো পার্টিকুলার রিলিজিয়ান থাকবে। তো এই সবগুলো অ্যাসপেক্ট যখন এক জায়গায় এসে আসবে তখন সেইটার এগেনস্টে যখন আমরা কোনো স্টেপ নেব তখনই কিন্তু সেই স্টেপটা ইন্টারসেকশনালিটি অ্যাপ্রোচটাকে অ্যাড্রেস করতে পারবে। ফর এক্সাম্পল দেখা গেল ফ্রম এক্স কমিউনিটি তাদের সংখ্যাটা এই রকমের ভালনারেবল সেকশনের মধ্যে বেশি, এক্স কমিউনিটির মধ্যেও মেল যারা আছে বা এক্স সেক্সের লোকেরা, ওয়াই সেক্সের লোকেরা তার মধ্যে বেশি ভালনারেবল, আবার ওয়াই সেক্সের লোকেদের মধ্যেও পার্টিকুলার জেড কাস্টের লোকেরাই বেশি ভালনারেবল, আর বেশি ভালনারেবল জেড কাস্টের লোকেদের মধ্যে থেকেও পার্টিকুলারলি ডিফারেন্টলি এবল পার্সন যাদের লেটস ফার্স্টে চোখ নেই তারাই বেশি, যারা ব্লাইন্ড। তো এই রকমের পার্ট ইন্টারসেকশনালিটি পার্টকে যখন অ্যাড্রেস করতে পারছে না, এটা কোথাও না কোথাও সিভিল রাইটস আর ফ্যামিলি রাইটসের উপরেও সাইলেন্স থেকে যাচ্ছে। কেন কি দি নেক্সট স্টেপ এই রকমের প্রবলেমসগুলোকে অ্যাড্রেস করলেই তো ফ্যামিলি রাইটস যেটা হলো ম্যারেজ, অ্যাডপশন, ইনহেরিটেন্স, ডাইভোর্স অ্যান্ড সাকসেশন পার্টগুলোকে অ্যাড্রেস করতো, তো সেটাও কোথাও না কোথাও ভ্যাকিউম থেকে যাচ্ছে। অ্যান্ড অ্যাট লাস্ট এটা কোথাও না কোথাও একটা ব্রডার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডসকে ডিফাই করছে, যেই বিল অটোমেটিক্যালি ইউএন অ্যান্ড ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ডেফিনেশন আছে ইন্টারসেক্স রিলেটেড সেটাকে কোথাও না কোথাও তার সাথে কনফ্লিক্টে আসছে। তার সাথে ন্যাশনাল জেন্ডার আইডেন্টিটি এক্সপ্রেশন অ্যান্ড সেক্স ক্যারেক্টারিস্টিক্স ওয়েলফেয়ার কাউন্সিলের যে কলটা ছিল সেইটাকে কোথাও না কোথাও ইগনোর করেছে। আর অ্যাট লাস্ট যদি ইন্ডিয়ার যে কমিটি আন্ডার ইউএন সিআরপিডি কনভেনশন অন রাইটস অন পার্সনস উইথ ডিসেবিলিটিস তার যেই কমিটমেন্টসগুলো ছিল ইন্ডিয়ার, তার এগেনস্টে যে কমিটমেন্টসগুলো ছিল সেইগুলোকেও আন্ডারমাইন করছে। তো যদি আন্ডারমাইন করে তবে ওয়ে ফরওয়ার্ড কি হতে পারে? তো চলুন ওয়ে ফরওয়ার্ড দেখে নিই। তো প্রথমেই আমরা যেই ওয়ে ফরওয়ার্ডটা শুরু করব দ্যাট উড বি দি লাস্ট স্টেপ অফ দি ক্রিটিক্যাল পার্ট, সেটা হলো যে জিআইইএসসির যে ফ্রেমওয়ার্ক আছে সেটাকে অ্যাডপ্ট করা। কি তারা যেরকম জেন্ডার আইডেন্টিটি করতে বলেছে, এক্সপ্রেশনের আন্ডারে সেক্স অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্সের মডেলের আন্ডারে মুভ করতে বলেছে। সেকেন্ড, যে এখানটায় বলা হচ্ছে যে কমপ্লিট ব্যান করে দেওয়া উচিত নন কনসেনসুয়াল সার্জারিজগুলোকে, যেখানটায় ফোর্সফুল ব্ল্যাঙ্কেট ব্যান, কিন্তু একটাই এক্সেপশন, যদি লাইফ সেভিং করতে হয় তাতে যাতে কমপ্লিট ব্যানটা না থাকে। তবে আমরা আবার দেখব যে এই রকমের যখন আইডিয়া আসবে তখন অটোমেটিক্যালি তার পেছনে যে ইন্ট্রিনসিক মোটিভটা ছিল বেগিং সেটা আবার স্টপ হবে। কেন কি যদি এরকম ব্যান লেগে যায় নন কনসেনসুয়াল সার্জারিজের এগেনস্টে তবে আবার এইটা বডিলি ইন্টিগ্রিটি রিঅ্যাফার্ম করবে, যেটা আর্টিকেল 21কে বলছে, আবার তার সাথে 23কে কোথাও না কোথাও রিএস্টাবলিশ করবে, যেটা ফোর্সফুল বেগারকে আর এক্সপ্লয়টেটিভ নেচারকে প্রমোট করতে মানা করছে। সেকেন্ড, থার্ড আমরা দেখব যে এটা ডিসেন্ট্রালাইজেশন করছে আইডেন্টিফিকেশনকে, তার মানে ডিসেন্ট্রালাইজেশন অফ আইডেন্টিফিকেশন করা উচিত, যেখানটায় আমরা এই সার্টিফিকেশনটা রাদার দেন ক্লিনিক্যাল এটা মেডিকেল বোর্ড থেকেও নিজের বা সেলফ হওয়া উচিত, যেরকম নালসা জাজমেন্ট বলেছে। কোনো একটা ক্লিনিক্যাল বা মেডিকেল বোর্ড থেকে না দিয়ে সেলফ সার্টিফিকেশন, আর সেটা যাতে প্রাইমা ফেসাই বিশ্বাস করা হয়। ফোর্থ, যেরকম ইন্টারসেকশনালিটি পার্টটা পড়ছিলাম সেখানটায় যাতে এই ইনক্লুশন অফ সোশ্যাল সিকিউরিটি হয়, যেখানটায় গভর্নমেন্ট এদের এই সেকশনদেরকে যাতে নট অনলি তাদের জন্য অ্যাফার্মেটিভ অ্যাকশনস নিয়ে আসে, বাট এইটাও যাতে এনশিওর করে যে তারা যাতে মেইন স্ট্রিম সোসাইটির সাথে ইন্টিগ্রেট হতে পারে। সেটা কি করে হবে? তাদেরকে যখন সিভিল রাইটস দেবে লাইক আদার্স। অ্যান্ড অ্যাট লাস্ট আমি যদি দেখি, যদি মাইনরসদেরকে অ্যাড্রেস করতে হয়, কেন কি তাদের জন্য তো তারা সবাই অ্যাডাল্টসের জন্য তো অ্যাডাল্টসরা অ্যাডভোকেট করতে পারবে, কিন্তু মাইনরসদেরকে অ্যাডভোকেট করার জন্য তো কেউ নেই। তবে মাইনরসদের যাতে রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের উপরে রিএমফাসাইজ করা হয়, যাতে যারা অলরেডি এখানটায় ঢুকে গেছে আর যাদেরকে রেস্কিউ করা হচ্ছে এরকম
অ্যাক্টের মাধ্যম দিয়ে বা যারা এরকম প্রবলেম দিয়ে ফেস করছে, সোসাইটাল প্রেশার দিয়ে ফেস করছে, তাদের যাতে রিহ্যাবিলিটেশন হয়, তাদেরকে যাতে প্রপার গাইডেন্স দেওয়া হয়, তাদের যাতে প্রপার কাউন্সেলিং দেওয়া হয়, আর অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এভিডেন্স বেস ওয়েলফেয়ার হয়। আর তার সাথে আবার অ্যাফার্মেটিভ অ্যাকশন, যেটা এখান থেকে আবার রিস্টাবলিশ করবে, রিজার্ভেশন যাতে হয় ইভেন 15 আর 16 আন্ডারে। তো অ্যাট লাস্ট আমি যদি একটা কনক্লুশন ড্র করি, আমরা দেখব যে a truly effective framework must be right based, scientifically grounded, and centered on dignity, autonomy, and constitutional equality. যেরকম আবার আমরা কনক্লুশন একটা ব্যালেন্স নোটে ড্র করি, যেখানটায় বলছে যে ফ্রেমওয়ার্কটা শুড নট অনলি বি রাইট বেসড অ্যান্ড সাইন্টিফিক্যালি গ্রাউন্ডেড, যেখানটায় এই রকমের সার্টিফিকেশন দিতে গেলে আমরা যাতে জেনুইন হয় সেটাকে যেরকম এনশিওর করব, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমরা কোথাও না কোথাও এটা যাতে না ভুলে যাই যে এই অ্যাসুরেন্সের চক্করে ডিগনিটি, অটোনমি আর কনস্টিটিউশনাল ইকুয়ালিটি যেটা এনশিওর করা হয়েছে অলরেডি আমাদেরকে, সেটাকে আমরা ভুলে না যাই। Only by addressing these kind of structural gaps, by balancing these two wheels, then only the law can move beyond superficial reform and ensure genuine empowerment of transgender and intersex person in the world, in the India and the world. So with this I would end this discussion. আর আপনাদেরকে বলে দিই, যারা যারা আপনারা ভাবছেন যে আপনারা বাংলাতে ইউপিএসসি মেন্স লিখতে চান, তারা আমাদের এই বেঙ্গলি কন্টেন্টটাও, যেটা ওয়েল রিসার্চ কন্টেন্ট, এটাও পড়তে পারেন। অ্যান্ড অ্যাট লাস্ট বিফোর এন্ডিং, যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে, ডু লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব টু রাইস আইএস ইউটিউব চ্যানেল, অ্যান্ড কিপ প্রিপেয়ারিং। থ্যাংক ইউ।